নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। বাংলাদেশ থেকে আগত হিন্দুরা ভারতে কি অনুপ্রবেশকারী? বাংলাদেশ থেকে আগত মুসলিমরা কি অনুপ্রবেশকারী? আজকে একথা জানার প্রয়োজন পড়েছে, কারণ ভারতে এক শ্রেণীর মানুষ এই ন্যারেটিভ দেওয়া শুরু করেছে যে বাংলাদেশ থেকে আগত হিন্দু এবং মুসলিম দুই কমিউনিটির মানুষই ভারতে অনুপ্রবেশকারী। কারা করছে এটা? ভারতের সিপিএম এবং কংগ্রেস, সাথে সেকুলার ব্রিগেড বা ইকোসিস্টেম, লেফট লিবারেল ইকোসিস্টেম, তারাই একথা বলা শুরু করেছে যে বোথ হিন্দু এবং মুসলিম যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা অনুপ্রবেশকারী। কে অনুপ্রবেশকারী আজকে এটা জানার প্রয়োজন রয়েছে। এই দাবির সত্যতা কতটুক এটা বুঝিয়ে দেওয়ার, বোঝার, জানার সময় এসেছে। যারা এই ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে যে বোথ মুসলিম এবং হিন্দুরা অনুপ্রবেশকারী, তাদের জন্য এই ভিডিও, এবং যারা ভুল বুঝছেন তাদের জন্য আমি এই ভিডিওটি করেছি। এই ভিডিওতে আমি ব্যাখ্যা দিব যে কে আসলে অনুপ্রবেশকারী। দ্বিতীয় প্রশ্নের উত্তর, যে সমস্ত মুসলিম বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তারা অনুপ্রবেশকারী কি? হ্যাঁ, তারা অনুপ্রবেশকারী। কিন্তু কোনো হিন্দু যদি বাংলাদেশ থেকে ভারতে এসে থাকেন, সে অনুপ্রবেশকারী নয়। প্রশ্ন হলো, শুধু ধর্মের ভিত্তিতে এক শ্রেণীর মানুষ অনুপ্রবেশকারী হবে, আর এক শ্রেণীর মানুষ অনুপ্রবেশকারী হবে না, এটা কেমন কথা? দর্শকবৃন্দ, প্রশ্ন এখানেই। আজকের 2025 সালে দাঁড়িয়ে সেই ব্যাখ্যাটা ভীষণ জরুরি, কারণ বাংলাদেশে এখন 5 থেকে 7% হিন্দু। 1947 সালে 34% ছিল হিন্দু, 1971 সালে সেটা 28% হয়। অন্যদিকে পাকিস্তানে 1 to 2%, আফগানিস্তানে নাই বললেই চলে 0.5 থেকে 1%। আজকে বাংলাদেশ থেকে কান্না ভেসে আসছে, সেভ হিন্দুজ needs to have human rights. Hindu has the right to live. হিন্দুদের রক্ষা করো, হিন্দুদের হিউম্যান রাইটসের দরকার, হিন্দুদের বেঁচে থাকার অধিকার আছে। একজন মুসলমান বাংলাদেশ থেকে দুটি কারণে এসেছে ভারতে: পেটের দায়ে, অর্থনৈতিক উন্নতি, ভাগ্যের পরিবর্তন ঘটানো। ভারত বড় দেশ, কাজ পাওয়া যাবে, ইনকাম করা যাবে। ঠিক দ্বিতীয় কারণটি এর পিছনেই জড়িত। ভারতকে ভিতর থেকে দুর্বল করে দাও, ভারতের ল্যান্ড গ্র্যাব করো, ভারতকে টুকরো টুকরো করো, এবং এটা জিহাদের অংশ। তার জন্যেই বাংলাদেশ থেকে হাজার হাজার মুসলমান ভারতে ঢুকেছে। কোনো মুসলমান যদি অবৈধভাবে ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে এসে থাকে, সে অনুপ্রবেশকারী। সে যদি বৈধ ভিসা কিংবা পাসপোর্ট নিয়ে এসে থাকে, দীর্ঘমেয়াদে তার বসবাস করার কোনো আইনি বৈধতা নেই, যতক্ষণ না পর্যন্ত হোম মিনিস্ট্রি তাকে ভারতে থাকার অনুমতি দিচ্ছে। ফলে হোম মিনিস্ট্রি যদি তাকে অনুমতি না দেয়, বৈধ পাসপোর্ট ভিসা সহ আসার পরেও সে অনুপ্রবেশকারী। অন্যদিকে একজন হিন্দু এসেছে, যেভাবে মুসলমানরা অত্যাচার করছে, ধর্ষণ, খুন, রাহাজানি, লুটোতরাজ, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, মূর্তি ভাঙা, মন্দির ভাঙা, দেবদেবীর মূর্তিকে কলঙ্কিত করা। তারা ধর্মীয় স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে চায়,
কিন্তু বাংলাদেশে সেটা সম্ভব হয়নি। দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে তারা আর বেঁচে থাকতে চায় না, তাই তারা ভারতে এসেছে স্বাধীনভাবে বসবাস করার জন্য। তফাৎটা এখানে, হিন্দুরা এসছে তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য, অন্যদিকে মুসলিমরা আসছে ভাগ্যের উন্নয়ন ভারতকে ভাঙার জন্য। যেভাবে আজকে মিডল ইস্ট, আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলি থেকে ইউরোপে হাজার হাজার মুসলিম ঢুকছে ইউরোপকে দখল করার জন্য। দর্শকবৃন্দ, ব্যাখ্যা এখানেই শেষ নয়। কে অনুপ্রবেশকারী আর কে অনুপ্রবেশকারী নয়, সেটার বিবেচনা আরও দুটো আঙ্গিকে করা দরকার। কারণটা হলো, প্রথমটি হলো নেহেরু লিয়াকত চুক্তি, যেটা 1950 সালের 4 এপ্রিল হয়েছিল দিল্লিতে, এবং আরেকটি হলো বাংলাদেশের ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট। লিয়াকত আলী এবং নেহেরুর ভিতরে যে সন্ধি চুক্তি হয়েছিল তার মূল বিষয়বস্তু ছিল 4টি। তার ভিতরে একটি হলো সংখ্যালঘুদের অধিকার, সম্পত্তি পুনরুদ্ধার এবং শরণার্থীদের অধিকার, ধর্মান্তকরণ প্রতিরোধ এবং মানবাধিকারের নিশ্চয়তা। অর্থাৎ এই চুক্তির প্রথম প্যারাগ্রাফে যেটা ছিল সেটা হলো ভারত এবং পাকিস্তান সরকার একমত যে তাদের ভূখণ্ড জুড়ে সংখ্যালঘুদের জন্য ধর্ম নির্বিশেষে নাগরিকত্বের সম্পূর্ণ সমতা, জীবন, সংস্কৃতি, সম্পত্তি এবং ব্যক্তিগত সম্মানের ক্ষেত্রে পূর্ণ নিরাপত্তা, প্রতিটি দেশের মধ্যে চলাচলের স্বাধীনতা, আইন ও নৈতিকতার সাপেক্ষে পেশা, বাক উপাসনার স্বাধীনতা নিশ্চিত করবে। সংখ্যালঘুদের সদস্যরা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সাথে, তাদের সদস্যদের সাথে তাদের দেশের জনজীবনে অংশগ্রহণ, রাজনৈতিক কিংবা অন্যান্য পদে অধিষ্ঠিত থাকার এবং তাদের দেশের বেসামরিক সশস্ত্র বাহিনীতে সেবা করার সমান সুযোগ পাবে। উভয় সরকারই এই অধিকারগুলিকে মৌলিক বলে ঘোষণা করে এবং কার্যকরভাবে প্রয়োগের প্রতিশ্রুতি দেয়। দর্শকবৃন্দ, এখানে দুটি কথা, এই নেহেরু লিয়াকত চুক্তি কি একটা ভুল ছিল কি না, আজকে 2025 সালে দাঁড়িয়ে সেটার মূল্যায়ন করার সময় এসেছে। একজন বিশ্লেষক হিসেবে আমি এটা বলতে চাই, এটা বড় ধরনের ভুল এবং ব্লান্ডার ছিল। কারণ এই চুক্তিতে বলা হয়েছিল যে 1947 সালে যুদ্ধের সময়, পার্টিশনের সময় যে ডামাডোল চলছিল, তাতে বহু সংখ্যালঘু হিন্দুরা পাকিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নেয়। অন্যদিকে ভারত ছেড়ে কিছু মুসলমান পাকিস্তানে আশ্রয় নেয়। এই চুক্তির মাধ্যমে নেহেরু হিন্দুদেরকে, যারা পাকিস্তান ছেড়ে ভারতে এসেছে, তাদেরকে ফিরে যেতে বাধ্য করে। এবং শুধু তাই নয়, নেহেরু সেটাকে বাধাগ্রস্ত করে, বলে যে ভিসা পাসপোর্ট ছাড়া কোনো সংখ্যালঘু ভারতে আসতে পারবে না পাকিস্তান থেকে পরবর্তীতে। কিন্তু এই চুক্তিতে উল্লেখ করা হয় যে যে সমস্ত হিন্দুরা ফেরত যাবে তাদের জানমালের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব সরকারের উপরে। তারা সেখানে সংখ্যাগুরুরা, অর্থাৎ পাকিস্তানে মুসলমানরা যতটা স্বাধীনতা ভোগ করবে, যতটা অধিকার ভোগ করবে, ঠিক একজন সংখ্যালঘু হিন্দুও ততটুক অধিকার ভোগ করবে, ততটুক স্বাধীনতা ভোগ করবে। এরপরে বলা হয় যে ফোর্সফুল, বলপূর্বকভাবে কোনো ধর্মান্তকরণ করা হবে না। যে সমস্ত সম্পত্তি তারা ফেলে এসেছে সেই সম্পত্তি তাদেরকে ফেরত দেওয়া হবে। যে সমস্ত স্ত্রীকে, মহিলাকে জোর করে বলপূর্বক ধর্ষণ করে স্ত্রী করা হয়েছে, তাদেরকে, সেই মহিলাদেরকে হিন্দুদের কাছে ফেরত দিতে হবে এবং সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা এবং অধিকারকে নিশ্চিত করবে। অন্যদিকে এর ফলে আসলে আজকে 2025 সালে দাঁড়িয়ে সত্যতা কতটুক সত্যে পরিণত হয়েছে তাদের এই চুক্তির বিষয়বস্তু নিয়ে, অ্যাকচুয়ালি কিছুই হয়নি।
তা যদি হতো, হিন্দুরা যদি তাদের অধিকার ফেরত পেত, তাদের জানমালের নিরাপত্তা পেত, তাদের সম্পত্তি ফেরত পেত, তাহলে আজকে পাকিস্তানে হিন্দুরা 1 থেকে 2% হতো না, তাহলে আফগানিস্তানে 0.5 থেকে 1% হতো না, তাহলে আজকে বাংলাদেশে 5 to 7% হতো না, 34% থেকে নেমে 5 to 7% হতো না। তাহলে নেহেরু এবং লিয়াকতের ভিতরে এই সন্ধি চুক্তি 1950 সালে 4 এপ্রিল যেটা হয়েছিল সেটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং নেহেরুর গোয়ার তমির জন্যে কিছু হিন্দুকে আবার ফেরত যেতে হয়। সত্যিকার অর্থে এটা বাংলাদেশের বেলায় বেশি ঘটেছে। এখন এর এগেনস্টে ছিলেন তারই আইনমন্ত্রী, সংবিধানের রচয়িতা বি আর আম্বেদকর। তিনি বলেছিলেন যে এতে আবারও একদিন পার্টিশনের দাবি উঠবে, যখন মুসলমানরা এখানে আরও সংখ্যায় বেশি হবে। তিনি চেয়েছিলেন পরবর্তীতে পার্টিশন বন্ধ করার জন্য, কারণ 1947 সালে পার্টিশন হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। মুসলমানরা হিন্দুদের জন্য সাথে থাকতে পারবে না, তাদের জন্য একটা আলাদা ল্যান্ড দরকার, যার জন্যে পাকিস্তান হয়েছিল। ঠিক আবারও যদি ভারতে মুসলমানরা সংখ্যায় বাড়ে, আবারও তারা তাদের নিজস্ব দেশ দাবি করবে, সেটাই আবার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হবে। এজন্য বি আর আম্বেদকর চেয়েছিলেন পাকিস্তান থেকে সমস্ত মুসলমান ভারতে আসবে, সমস্ত হিন্দুরা ভারতে আসবে, আর ভারত থেকে সমস্ত মুসলমান পাকিস্তানে ফিরে যাবে, চলে যাবে, দেশ ত্যাগ করে পাকিস্তানে বসতি স্থাপন করবে, সেখানেই তারা বসবাস করবে। তাহলে পরবর্তীভাবে ভারতের আবার পার্টিশন হবে না। কিন্তু নেহেরু তার কথায় কান দেননি, বরং তিনি নিজেই এই চুক্তি সম্পন্ন করেন, যার বাস্তবতা আসলে রূপায়িত হয়নি। আর তার জন্যেই সিএএ অ্যামেন্ডমেন্ট করে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019-এ পাস হয় ভারতের পার্লামেন্টে। এখন প্রশ্ন হচ্ছে, এর জন্যে কে ক্ষতিগ্রস্ত হলো এই নেহেরু চুক্তির ফলে, নেহেরু লিয়াকত চুক্তির ফলে? আসলে হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হলো পাকিস্তানে। দর্শকবৃন্দ, এরপরে দেখা যাক 1960 সালে পাকিস্তান যে এনিমি প্রপার্টি অ্যাক্ট করে, তার মূল বিষয়বস্তু কী ছিল। কোনো হিন্দু যদি রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে, অর্থনৈতিক কারণে দেশ ত্যাগ করে, পাকিস্তান ত্যাগ করে, তাহলে সেই প্রপার্টি, তার রেখে যাওয়া সম্পত্তি সম্পূর্ণভাবে এনিমি প্রপার্টি বলে গণ্য হবে, এবং সরকার সেটা অধিগ্রহণ করতে পারবে, সরকার সেটা জব্দ করতে পারবে, সরকার সেটা দখলে নিতে পারবে। এর ফলে কি হয়েছে, সেই অ্যাক্ট 1960 সালের সেই অ্যাক্ট 1974 সালে শুধুমাত্র নাম পরিবর্তন করে ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট হয়, যেটা তারপর থেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ সরকার, ইউনূস সরকার বলবৎ রেখেছে। আজও কোনো হিন্দু, কোনো মন্দির, কোনো ট্রাস্টির কোনো প্রপার্টি যদি ফেলে রেখে আসে, কোনো না কোনোভাবে যদি তারা বাংলাদেশ ত্যাগ করে, তাহলে সেটা এনিমি প্রপার্টি হবে, সরকার সেটা জব্দ করবে। কিন্তু আজকে যে সমস্ত অনুপ্রবেশকারী মুসলিম ভারতে আসছে বাংলাদেশ ছেড়ে, তাদের কোনো সম্পত্তি সরকার কুক্ষিগত করছে না, অধিগ্রহণ করছে না, জব্দ করছে না। তফাৎটা এখানে, কারণ শত্রু আইন, শত্রু সম্পত্তি আইন, অর্থাৎ বাংলাদেশে হিন্দুদেরকে দেখা হয় শত্রু হিসেবে, এবং তার নামটা, এই অ্যাক্টের নাম হলো শত্রু সম্পত্তি আইন। কোনো হিন্দু শত্রু যদি দেশ ছেড়ে চলে যায়, তাহলে এই শত্রু সম্পত্তি আইনের বদৌলতে, এই আইনের দ্বারা ওই সম্পত্তি কুক্ষিগত করা হবে, অধিগ্রহণ করা হবে সরকার দ্বারা। অর্থাৎ আজকে যদি কোনো হিন্দু ফিরে যেতে চায়, তাহলে তাকে তার সম্পত্তি ফেরত দেওয়া হবে না। এবং আলটিমেটলি কি হয়েছে, আওয়ামী লীগ সরকার ছিল ক্ষমতায়, বিএনপি সরকার ছিল, এরশাদ সরকার ছিল, এখন আছে ইউনূস সরকার। আওয়ামী লীগ সরকার এই হিন্দুদের রেখে যাওয়া প্রপার্টি, তার যে চেলা চামুন্ডারা আছে, 43% ল্যান্ড তারা দখল করে নিয়েছে, প্রপার্টি দখল করে নিয়েছে। বিএনপি, খালেদা জিয়ার দল
সেই সম্পত্তি দখল করেছে 13%-এর মতো, অন্যরা দখল করেছে 13%। এরশাদ সরকারের পার্টি জাতীয় পার্টি দখল করেছে 6-8%, এবং জামাত ইসলামের যে চেলাচামুন্ডারা তারা দখল করেছে 4-3%। দর্শকবৃন্দ, আজকে এই উপদ্রবের জন্য হিন্দুরা পালিয়ে আসতে বাধ্য হয়। সেজন্যেই তারা ধর্মীয়ভাবে নিপীড়িত হয়ে তারা স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে এসেছে, ইন্ডিয়াতে বসবাস করছে। আর তাই তারা অনুপ্রবেশকারী নয়। কিন্তু ভারতে যারা অবস্থান করছেন, কংগ্রেস এবং সিপিএম, তারা জওহরলাল নেহরুর সঙ্গে একমত ছিল লিয়াকত আলী নেহরু চুক্তি করতে। অর্থাৎ তারা চেয়েছিল যে হিন্দুরা পাকিস্তানে ফিরে যাক। তাদের জন্য তাদের কোনো সহমর্মিতা ছিল না কংগ্রেস এবং সিপিএমের। আজকে তৃণমূলেরও সেই অবস্থা। তারা মনে করেনি যে হিন্দুরা যারা পাকিস্তানে বসবাস করত, তারা যারা এসেছে ভারতে, তাদেরকে এদেশের নাগরিক তারা কখনো মনে করেনি। এজন্যই জ্যোতি বসুর সরকার মরিচঝাপিতে 1500 থেকে 1700 উদ্বাস্তু হিন্দুদের শিডিউল কাস্ট যারা, তাদেরকে খুন করে শুধুমাত্র গল্প বাদে যে বাগে খেয়ে গিয়েছে, কারণ তারা নাকি জঙ্গল সাফ করে বসতি স্থাপন করেছিল, এটাই তাদের অপরাধ ছিল। জ্যোতি বসুর নেতৃত্বে এটা করা হয়েছিল। আজও তারা সেই ন্যারেটিভ খাড়া করছে যে মুসলিম এবং হিন্দু দুজনেই এদেশে অনুপ্রবেশকারী। দর্শকবৃন্দ, যারা এই ন্যারেটিভ তৈরি করে মানুষকে ভুল পথে পরিচালিত করতে চাচ্ছে, তাদের কথায় বিভ্রান্ত হবেন না। হিন্দুরা অনুপ্রবেশকারী নয়। এই ভূমি তাদের মাতৃভূমি, এখানে তাদের বসবাস করার অধিকার আছে। সেই অধিকার অখণ্ড ভারতের যে ভূমিতে তারা জন্ম নিয়েছিল, সেটা বাংলাদেশ হলেও আজকে তারা এখানে বসবাস করার অধিকার রাখে। আর তার আইনি স্বীকৃতি দেওয়ার জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছে ভারতের পার্লামেন্টে 2019 সালে, এবং আজকে সেটা আরও 10 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। 31শে ডিসেম্বর 2014 আগে যারা এসেছিল তারাও নাগরিকত্ব পাবে, এবং 2024-এর 31শে ডিসেম্বরের আগ পর্যন্ত যারা এসেছে তারাও নাগরিকত্ব পাবে। কারণ তারা অনুপ্রবেশকারী নয়, তারা শুধু এসেছে স্বাধীনভাবে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তাদের অধিকার নিশ্চিত করতে, ধর্মান্তকরণ যাতে তারা ধর্মান্তকরণে ভুক্তভোগী না হয়, তারা যাতে ধর্ষিত না হয়, তার জন্যেই তারা বাংলাদেশ ছেড়ে হিন্দুরা ভারতে এসেছে। ফলে তারা অবশ্যই অনুপ্রবেশকারী নয়। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালিশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।